টেকনিক শিখিয়ে দিয়েছি, তোমরা জানছো। আজকে এটি জাস্ট আমরা দেখব। দেন গ্লুকোজ ফ্যামিলি কিছু স্ট্রাকচার তোমাদের মনে রাখতে হবে কোনো কম্পাউন্ড লেখার ক্ষেত্রে। তারপরে এখানে যেটি বলতেছিলাম যে গ্লুকোজ এক্সিস্ট ইন রিং ফর্ম, তার সপক্ষে কি প্রমাণ আছে, হোয়াট আর দ্য এভিডেন্স দ্যাট সাপোর্ট দ্য রিং স্ট্রাকচার অফ গ্লুকোজ। দেন কোশ্চেন আনসারিং। আচ্ছা, এই ফর্মুলাতে কি বুঝবো? গ্লুকোজ কি বোঝা যায় বলো তো? গ্লুকোজের স্ট্রাকচার না, কেমিক্যাল ফর্মুলা। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস গ্লুকোজ contains 6 কার্বন, 12 হাইড্রোজেন and 6 অক্সিজেন। এই ফর্মুলা কি এর বেশি কিছু বলতে পারে যে এটা 6টা কার্বন, 12টা হাইড্রোজেন আর 6টা অক্সিজেন? এর বেশি এখানে কিছু বলা যায় না, এর বেশি বলা যায় না। বাট ইফ ইউ রাইট দিস ফর্মুলা দিস ওয়ে, এইভাবে যদি লেখো এইটা, তাহলে কি বলা যাবে? একই জিনিস, এই ইনফরমেশনটা আছে। এই যে গুণে যদি দেখো, গ্লুকোজ contains 6 কার্বন, 12 হাইড্রোজেন and 6 অক্সিজেন, এটাতে যেটা ছিল এই ইনফরমেশন আছে। ইন এডিশন টু দ্যাট ইনফরমেশন আরো কিছু ইনফরমেশন এখানে আছে। সেটি কি? গ্লুকোজ contains aldehyde group, গ্লুকোজ contain 1 primary alcoholic group, গ্লুকোজ contain 4 secondary alcoholic group। যদি এইভাবে যদি লেখো এভাবে, কিন্তু ডি গ্লুকোজ লেখা যাচ্ছে না, গ্লুকোজ। কিন্তু যদি লেখো এইভাবে, তাহলে দেখো এটার চেয়ে এখানে ইনফরমেশন আরো কিছু বেশি। যেগুলো এখানে বলছি সবগুলো তো এখানে আছে। উপরন্ত যেটি আছে, গ্লুকোজ contains 4 asymmetric carbon, 4 asymmetric carbon। সো একটা ফর্মুলা আমরা জানি, স্টিরিওআইসোমার কয়টা হবে? 2 to the power n, n asymmetric carbon number। তাহলে 2 to the power 4, that is 16, 2 to the power 4 equal to 16, মানে 16 stereoisomers are possible from this glucose। এই ইনফরমেশনটা এখানে যোগ হয়ে গেছে, এর চেয়ে এটা বাড়তি হিসেবে যোগ হয়েছে। তারপরে কি হয়েছে? এখানে গতদিন আমরা বলেছিলাম পেনাল্টিমেট কার্বন, মনে আছে? ফাংশনাল গ্রুপ থেকে যে ফার্দেস্ট অ্যাসিমেট্রিক কার্বন, এটা হলো ফার্দেস্ট, কিন্তু এটা অ্যাসিমেট্রিক নয়। তার কারণ এখানে 2টা হাইড্রোজেন আছে, একটা ওএইচ, 2টা হাইড্রোজেন, একটা এইচ আর একটা এইচ, মানে 4 ভ্যালেন্সিস অফ কার্বন শুড বি বন্ডেড উইথ ডিফারেন্ট গ্রুপস। কিন্তু এখানে 2টা হাইড্রোজেন একই অ্যাটম, কাজে এটা হবে না। কিন্তু এখানে হবে, এটা হবে, এটা হবে, এটা হবে। এই জন্য এটা অ্যাসিমেট্রিক কার্বন। কাজে বলতে হবে ফাংশনাল গ্রুপ থেকে ফার্দেস্ট অ্যাসিমেট্রিক কার্বন, সেই কার্বনের ওএইচ যদি ডানে থাকে তাহলে হবে ক্যাপিটাল ডি, আর সেই বামে থাকলে হবে ক্যাপিটাল এল। আর গ্লুকোজ, গ্যালাক্টোজ, ম্যানোজ হবে সেটা অন্যান্য কার্বনের কনফিগারেশন দেখে। এল ডি অর ক্যাপিটাল এল can only tell you the configuration of the farthest asymmetric carbon। farthest কিভাবে? ফাংশনাল গ্রুপ থেকে farthest। এই farthest asymmetric carbon, এটার আরেকটা নাম হলো পেনাল্টিমেট কার্বন। পেনাল্টিমেট শব্দের অর্থ হলো লাস্ট বাট ওয়ান, মানে শেষেরটার আগেরটা। পেনাল্টিমেট শব্দের অর্থ হলো লাস্ট বাট ওয়ান, এই পজিশন। যদি বলা হয় পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন অনুযায়ী ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল হয়। যদি এর কনফিগারেশনে ওএইচ ডান পাশে তাহলে ক্যাপিটাল ডি, ওএইচ বাম পাশে থাকলে ক্যাপিটাল এল হয়। ওকে, তবে এটা ডি বা এল ফার্দেস্ট কাইরাল কার্বন, ফার্দেস্ট কাইরাল কার্বন। ইয়েস, কাইরাল কার্বন, চিরাল কার্বন, অ্যাসিমেট্রিক কার্বন, অল দ্য সেম, হোয়াটএভার দ্য ওয়ে ইউ টেল। সায়েন্টিস্ট বলতেছে যে না, এই অ্যালডিহাইড গ্রুপের বিহেভিয়ারটা যেরকম হওয়ার কথা, অ্যাসিডালডিহাইড, ফর্মালডিহাইড, প্রোপানলডিহাইড, এই গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপের আচরণটা সেরকম না। তখন তারা বলছে যে এটা অ্যালডিহাইড গ্রুপ ইজ নট ফ্রি, এটা ফ্রি না, রাদার ইট এক্সিস্ট ইন রিং ফর্ম। এভাবে রিং কার সাথে করে? এটি পেনাল্টিমেট কার্বনের সাথেও করে বা 4 নম্বর কার্বনের সাথেও করে। তার মানে এটা অ্যানোমারিক কার্বন। হ্যাঁ, এখানে 1 নাম্বার 2 নাম্বার তোমরা বলবে না। অ্যালডিহাইডের ক্ষেত্রে 1 নাম্বার, কিন্তু কিটোসয়ের ক্ষেত্রে 2 নাম্বার। অ্যানোমারিক কার্বন, এই অ্যানোমারিক কার্বনের ডেফিনিশন হলো the carbon of functional group is called anomeric carbon। I repeat,
the carbon of functional group is called anomeric carbon. এখানে অ্যালডোজের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হলো অ্যালডিহাইড গ্রুপ, আর কিটোজের ক্ষেত্রে ফাংশনাল গ্রুপ হলো কিটো গ্রুপ। অ্যালডোজের ক্ষেত্রে 1 নাম্বার, কিটোজের ক্ষেত্রে 2 নাম্বার। এই যে তোমরা 1 2 না বলে তোমরা সরাসরি বলবা the carbon of functional group is called anomeric carbon. Anomeric carbon forms ring with penultimate carbon or this carbon. তার মানে এখানে যে রিং তৈরি হবে, এই যে রিং, এই রিং এর সদস্য কয়টা? দেখো এখানে 1 2 3 4 5, 5টা কার্বন আর একটা অক্সিজেন, 5 কার্বনস এন্ড 1 অক্সিজেন। তার মানে মেম্বার হলো 6 মেম্বার। আর যদি এখানে 4 নম্বর কার্বনের সাথে হতো তাহলে কি হইতো? 1 2 3 4 আর এখানে 5 মেম্বার হইতো। তাহলে এটা 6 মেম্বার রিং হয় বা 5 মেম্বার রিং হয়। এই রিং এর নাম হলো অ্যামাইলিন অক্সাইড রিং। মনে রাখবা এই রিং এর নাম হলো অ্যামাইলিন অক্সাইড রিং। আমি যেটা বলতেছিলাম যে অ্যানোমেরিক কার্বন ডাজ নট এক্সিস্ট ইন ফ্রি ফর্ম লাইক দিস। 6 রিং হয়, দেখো 1 2 3 4 5 6, তখন সেই রিং এর নাম হয় পাইরান রিং, পাইরান। আর যদি এটা 4 হইতো, 4টা কার্বন এক অক্সিজেন হইতো, মোট 5 হইতো, তাহলে সেটাকে বলতাম ফিউরান রিং। এটা হলো পাইরান, আর ওটাকে তখন বলতাম ফিউরান রিং। আমরা লিখবো পেপার প্লেনে, তখন সেটাকে বলবো ফিশার কনফিগারেশনাল ফর্মুলা। এটা দেখে রিং এর মতো মনে হয় না, তখন মিস্টার হাওয়ার্ড এসে যেটি বললো যে না ওটা রিং এর মতো হয় না, রিং আসলে এইরকম সাইকেলের চাকার মতো এইরকম রিং। তখন উনি এইরকম স্ট্রাকচার লেখেন এইটাই। এটা হলো ফিশার কনফিগারেশনাল ফর্মুলা, আর এটা হলো হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এখানে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা মানে হাউ দ্য হাইড্রোজেন এন্ড অক্সিজেন আর প্রজেক্টেড ইন দ্য ফর্মুলা, এই জন্য এটাকে হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এবং এখান থেকে এখানে আসার জন্য কিছু জামশন আছে। এটা একটা পেপার প্লেন, এভাবে লিখছি, এটা একটা প্লেন, এটা সম্পূর্ণটা মিলে একটা প্লেন। এটা হলো উপরের পার্ট আর এর নিচের পার্ট। এখন উপরের পার্ট হলো যে এখানে কার্বন কার্বন চেইন, রিংটাকে ড্র করতে হবে। এখানে 5টা কার্বন আর একটা অক্সিজেন, এই যে অক্সিজেন আর এখানে 5 কার্বন 5, এই কার্বন শুড বি নাম্বারড ইন দ্য ক্লক ওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘরে সেদিকে, ডান দিকে। তার মানে দিস শুড বি দ্য কার্বন নাম্বার 1 2 3 4 5 and oxygen, 1 5 and oxygen। তাহলে 1 আর 5, 1 2 3 4 5, এইভাবে কার্বন শুড বি নাম্বারড। তারপরে কথা হলো যে এইচ এন্ড ওইস কি হবে। তাহলে প্রথম দ্য ফার্স্ট অ্যাজাম্পশন দ্য কার্বন শুড বি নাম্বারড ক্লকওয়াইজ। সেকেন্ড কি যে কার্বন কার্বন চেইন দ্য হাইড্রোজেন or hydroxyl group are either on the right side or left side. এখন এখানে ডিসিশন হলো the groups or atoms which are on the right side of the carbon carbon chain, they will go below the plane, they will go below the plane। যেমন OH 1 নাম্বার কার্বন, OH ডান পাশে below the plane, তার মানে H বাম পাশে উপরে যাবে। কার্বন 2 OH ডান পাশে নিচে আসলো, H বাম পাশে উপরে গেল। কার্বন 3 OH বাম পাশে, H ডান পাশে, তাহলে OH বাম পাশে উপরে গেল, H নিচে গেল। 4 তাই 5 ব্যতিক্রম। 5 ব্যতিক্রম মানে 5 বলবা না, তোমরা বলবা যে অ্যানোমেরিক কার্বন যে কার্বনের সাথে অক্সিজেন ব্রিজ তৈরি করছে, অ্যানোমেরিক কার্বন যে নাম্বার কার্বনের সাথে অক্সিজেন ব্রিজ তৈরি করছে সেটাতে এর ব্যতিক্রম। উল্টা নিয়ম। উল্টা নিয়মটা কি? এখানে তো ওএইচ দেখা যাচ্ছে না, এখানে এইচ ইজ অন দ্য লেফট সাইড, ইট শুড গো অন দ্য অ্যাভাব দ্য প্লেন বাট ইট গোজ আন্ডার দ্য প্লেন। এটা হলো ব্যতিক্রম, যেটা বাম দিকে আছে উপরে যাওয়ার কথা কিন্তু এটি আসবে নিচে, ব্যতিক্রম উল্টা। কি জানো ব্রেন কখন কাজ করে না? যখন বডির মধ্যে গ্লুকোজ শর্টেজ থাকে। লাগতেছে এত লেখা যায়, সায়েন্টিস্ট আরো সিম্পলিফাইড করছে কিভাবে? এখানে জাস্ট রিং ঠিকই ড্র করা আছে, যেখানে ওএইচ আছে ওই দিকে জাস্ট একটু বন্ড
দাগে দিয়েছে, আর CH2OH এখানে লিখে দিয়েছে। ভেরি সিম্পল। এদিকে নাই মানে এখানে হাইড্রোজেন ছিল, এখানে নাই মানে হাইড্রোজেন ছিল, এখানে নাই মানে হাইড্রোজেন ছিল। হ্যাঁ, ওকে, ভেরি সিম্পল। তাহলে সেটা ভুল শিখছো। সেটা হলো যে তোমরা শিখছো এই যে দেখো এখানে ডি ডি এই পর্যন্ত, তারপরে আলফা, তাহলে এখানে আলফা আসলো কেন? ডি তো থাকলো। আলফা আসলে এই জন্য যে নতুন এটা অ্যাসিমেট্রিক কার্বন হয়েছে। দেখো এই কার্বন অ্যানোমারিক কার্বন, দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ, আই রিপিট, দ্য কার্বন অফ ফাংশনাল গ্রুপ ইজ কল্ড অ্যানোমারিক কার্বন। এই অ্যানোমারিক কার্বন এখানে ডাবল বন্ডেড ছিল, এখানে দেখো এখানে এটা অ্যাসিমেট্রিক না, কিন্তু এখানে অল দ্য বন্ডস আর নাও সিঙ্গেল বন্ড এগুলা। কাজেই এখন এই অ্যানোমারিক কার্বনও অ্যাসিমেট্রিক কার্বন হয়ে গেছে। কাজেই এখন এখানে স্টেরিওআইসোমার্স ছিল 2n মানে 16টা, 4টা, 2^4 মানে 16, আর এখানে অ্যাসিমেট্রিক কার্বন কয়টা? এখানে 5টা, 32টা। কাজে 32টা স্টেরিওআইসোমার, 32টা স্টেরিওআইসোমার। 16টার আগে হবে আলফা আর 16টার আগে হবে বেটা। এখন আলফা বেটা কখন হবে? তোমরা এটা আগে যে শিখে আসছো সেটি ভুল। তোমরা শিখে আসছো যে যদি অ্যানোমারিক কার্বনের ওইস ডানে থাকে তাহলে আলফা, আর বামে থাকলে বেটা। এই কথাটা ভুল। নিয়ম হলো অ্যানোমারিক কার্বন এটি আলফা না বেটা হবে সেটি ডিটারমাইন হবে যে পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশনটা কি। আই রিপিট, এটা এইভাবে বলি যে পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন ইন্ডিপেন্ডেন্ট। ভালো করে ওই খেয়াল করো, দা এইভাবে বলি পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশনের জন্য ক্যাপিটাল ডি বা ক্যাপিটাল এল লিখি, সেটি হলো ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট মানে স্বাধীন। অন্য কার্বনের কনফিগারেশন কি সেটি দেখার কোনো দরকার নাই, শুধুমাত্র পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশন দেখলেই হবে সেখানে ওয়াইটা ডানে না বামে, এটা দেখেই। আর এগুলো আছে না নাই কিছু দেখতে হবে না, এটা ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট দেন এন্ড দেন রাইট থাকলেই এখানে ডি, লেফটে থাকলে এল। কিন্তু অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন ডিপেন্ডেন্ট, এটি ডিপেন্ডেন্ট, এটি স্বাধীন না। এটি কিভাবে ডিপেন্ডেন্ট? এটি পেনাল্টিমেট কার্বনের কনফিগারেশনের সাথে ডিপেন্ডেন্ট। যদি অ্যানোমারিক কার্বনের কনফিগারেশন এন্ড পেনাল্টিমেট কার্বন কনফিগারেশন সেম হয়, সেম সেম, তাহলে সেটা হবে আলফা, আর যদি হয় ডিফারেন্ট তাহলে হয় বেটা। তাহলে ক্যাপিটাল ডি আর ক্যাপিটাল এল এটা হলো ইন্ডিপেন্ডেন্ট, আর আলফা বেটা হলো ডিপেন্ডেন্ট। কার উপর? ক্যাপিটাল ডি ক্যাপিটাল এল এর উপরে। যদি সিস কনফিগারেশন হয় তাহলে হবে আলফা, আর যদি ট্রান্স কনফিগারেশন হয় তাহলে হবে বেটা। এখানে দেখো এখানে এটা ও ও এটা, কিন্তু এখানে ওয়েসটা এখানে ছিল, ধরে নিতে হবে এটা ওয়েস এই পাশে, তাহলে এই পাশে ওয়েস, এটারও ওয়েস এই পাশে, আমি ডান বাম বলতেছি না, এটারও এই পাশে এটারও এই পাশে, কাজে এটা হলো সিস কনফিগারেশন, কাজে এটা হলো আলফা। কিন্তু দেখো এইটার কনফিগারেশন এ পাশে, কিন্তু এটার কনফিগারেশন যদি এদিকে হইতো তাহলে সেটা বলতাম বেটা। বেটা একই কার্বনের, এখানে দেখো এই পাশে লিখছি এটা, এখন এটা আলফা না বেটা কি হবে? প্রথমে দেখতে হবে যে এইটার কনফিগারেশন, পেনাল্টিমেটের কনফিগারেশন কি। এটা যদি সিস হয় তাহলে এটা আলফা, আর যদি ট্রান্স এদিকে যদি হয় তাহলে এটা হলো বিটা। কাজে এইটার কনফিগারেশন ডিপেন্ডেন্ট অন দ্য কনফিগারেশন অফ পেনাল্টিমেট কার্বন। এটা ভুল যে গ্লুকোপ্যারানোজ যে বলতেছিলাম যে কার্বন 1 এটা কার্বন 4 এর সাথে হলে 4টা মেম্বার আর একটা অক্সিজেন, তাহলে ফিউরানোজ। তোমরা হার্ট ফর্মুলায় চলে আসো, হার্ট ফর্মুলায়। হ্যাঁ, এইটা লেলিঞ্জার বই থেকে এটা, হ্যাঁ এটা তোমরা ইয়ে করছো, এটা তো লিখে নিয়েছো, কাজে এখানে স্ট্রাকচার গুলো আছে, এখান থেকে দেখে নেবা। এটাতে নতুন কিছু আলোচনা নাই, এখানেও দেখে নিবা। এখানে এটা ওপেন চেইনে আছে, এটা পেনাল্টিমেট কার্বন, এটা রিং ফর্ম করে। দেখো এখানে রিং ফর্ম করে, এই রিং ফর্ম করে এটা দুই ভাবে রিং ফর্ম করার সময় দেখো এই ওয়েসটা নিচে আসতে পারে বা ওয়েসটা উপরে যেতে পারে। তাহলে এটা যদি অ্যালডিহাইড ফর্মে থাকে, এটাকে যদি অ্যালডিহাইড ফর্মে বলি, যেহেতু এখানে এটা ওপেন আছে, অ্যালডিহাইড ফর্মে যদি বলি
তাহলে ওপেন আছে। এটাকে অনেক সময় আমরা বলবো অ্যালডিহাইডো গ্লুকোজ। আলফা ডি গ্লুকোজ যদি আমি সলিউশনে নিই, তাহলে প্রথমে সবটা আলফা ডি গ্লুকোজ, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যাবে যে সলিউশনে বেটা ডি গ্লুকোজ তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে? এই রিংটা ওপেন হয়, প্রথমে এটা হয়েছে, তারপরে রিংটা আবার ক্লোজ হয়েছে, এইটা হয়েছে। আবার অন্যদিকে যদি বেটা ডি গ্লুকোজ নেই সবগুলোই, তাহলে প্রথমে সবগুলি বেটা ডি গ্লুকোজ সলিউশনে, কিছুক্ষণ পরে প্রমাণ পরীক্ষা করে দেখলে দেখা যাবে যে সেখানে আলফা ডি গ্লুকোজ আছে। কিভাবে হলো? এটা রিং ওপেন হয় এরকম হয়েছে, তারপর রিং রিক্লোজেস হয় এরকম হয়েছে। গ্লুকোজ ফ্যামিলি লেলিঞ্জারে, তোমাদের তো পেয়েছ হয়তো, তাহলে তোমরা তো উঠাই নিয়েছো, এটা স্ট্রাকচার গুলো দেখবা, গ্লুকোজামিন, এন-এসিটাইল গ্লুকোজামিন, কিভাবে কোনটার স্ট্রাকচার আছে দেখে নেবা, প্র্যাকটিস করবা, গ্লুকোজ ফ্যামিলি প্র্যাকটিস করবা, ঠিক আছে? বুঝে মুখস্থ করার কিছু নেই, বুঝবা। শিপস রিএজেন্ট কে গ্লুকোজ রং করতে পারে না, কিন্তু অর্ডিনারি অ্যালডিহাইড ডাস, মানে অর্ডিনারি অ্যালডিহাইড পারে। এখান থেকে প্রমাণটা কি? এখান থেকে প্রমাণটা হলো যে অর্ডিনারি অ্যালডিহাইড তার অ্যালডিহাইড গ্রুপ ফ্রি আছে, এই ফ্রি থাকার কারণে শিপস রিএজেন্টের কালার সে দিতে পারে, কিন্তু গ্লুকোজ যেহেতু দিতে পারে না, তার মানে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ, নরমাল অ্যালডিহাইড গ্রুপ ফ্রি নাই। ফ্রি নাই মানে রিং ফর্মে আছে, ফ্রি নাই মানে রিং ফর্মে আছে, এটি। এখন অন্যান্য জিনিসগুলো এই যে এখানে যেটি আছে, যে শিপস রিএজেন্টটা কি, যেমন ম্যাজেন্টা পিগমেন্টের কালারে যদি সালফার ডাইঅক্সাইড গ্যাস পাস করো, তাহলে সলিউশনটা কালারলেস হয়ে যায়। এই কালারলেস সলিউশনটা হলো শিপস রিএজেন্ট। ম্যাজেন্টা পিগমেন্টের এখানে যদি কালার দাও, তাহলে কালারলেস সলিউশন, সেটা হলো শিপস রিএজেন্ট। এবং শিপস রিএজেন্টের ভিতরে যদি নরমাল অ্যালডিহাইড দাও, তাহলে শিপস রিএজেন্টের ম্যাজেন্টা পিগমেন্ট ফিরে আসবে, যেটি হলো এই ম্যাজেন্টা পিগমেন্টের কালারে সালফার ডাইঅক্সাইড পাস করলে কালারটা কালারলেস হয়ে যায় সলিউশনটা। এই কালারলেস সলিউশনটা হলো শিপস রিএজেন্ট। এটি হলো আলোচনার বিষয়। এখন শিপস রিএজেন্টের ভিতরে যদি নরমাল অ্যালডিহাইড দাও, তাহলে কালারটা ফিরে আসবে, কিন্তু নরমাল গ্লুকোজ দিলে ফিরে আসবে না। তার মানে গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নরমাল অ্যালডিহাইডের গ্রুপের মতো ফ্রি না, তার মানে রিং ফর্মে আছে। ক্লিয়ার? Glucose exhibits mutar rotation, but ordinary aldehyde does not. এমনি অর্ডিনারি অ্যালডিহাইড যারা অপটিক্যালি অ্যাক্টিভ, তারা যদি সলিউশনে নাও, তারা একটা স্পেসিফিক রোটেশন দিবে, সেটা একটাই। এটা সলিউশন তৈরি করার পরেও যা, 1 ঘন্টা পরে যা, 2 ঘন্টা পরেও তা একটাই স্পেসিফিক রোটেশন দিবে, এটা ফিক্সড। কিন্তু গ্লুকোজের সলিউশন যদি নাও, তাহলে যেমনি সলিউশন তৈরি করার পর একটা স্পেসিফিক রোটেশন দিচ্ছে, আধা ঘন্টা পর মানে 30 মিনিটস পরে আরেকটা দিচ্ছে, 40 মিনিটস পরে আরেকটা দিচ্ছে, এভাবে ঘন্টাখানেক পরে দেখবা যে নতুন আরেকটা দিচ্ছে, মানে রোটেশনটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, অনেকক্ষণ পর একটা ফিক্সড রোটেশন পাচ্ছে। তাহলে গ্লুকোজের কি চেঞ্জিং রোটেশন আছে, এই যে দেখো চেঞ্জিং রোটেশন, মানে গ্লুকোজের রোটেশন টাইম টু টাইম চেঞ্জ হয়, চেঞ্জিং রোটেশন। কেন? গ্লুকোজের ফর্মুলা যদি একই হয়, তাহলে তো সব সময় একই রোটেশন দেওয়ার কথা। এর থেকে বোঝা যাচ্ছে যে বিভিন্ন সময় যে বিভিন্ন রোটেশন দেয়, কাজে গ্লুকোজের ফর্মুলা একটা নয়, একাধিক। আবার মাল্টি রোটেশন ওই যে অনেক রোটেশন দেয়, সময়ের সাথে সাথে রোটেশন চেঞ্জ হতে, মাল্টি রোটেশন। আবার বাই রোটেশন মানে গ্লুকোজ সলিউশন নিয়ে প্রথমে যখন রোটেশন মেজার করলাম তখন একটা রোটেশন, আর যখন অনেকক্ষণ সলিউশনটা রেখে দিলাম তারপরে একটা রোটেশন, সেটা ফাইনাল রোটেশন। কাজে দুইটা রোটেশন, ইনিশিয়াল একটা রোটেশন আর ফাইনাল একটা রোটেশন, কাজে বাই রোটেশন। কাজে মিউটার রোটেশন তার অনেক নাম আছে, মিউটার রোটেশন, চেঞ্জিং রোটেশন, মাল্টি রোটেশন, বাই রোটেশন, এগুলো মিউটার রোটেশন নাম। তাহলে গ্লুকোজ মাল্টি রোটেশন বা মিউটার রোটেশন দিচ্ছে, কিন্তু নরমাল অ্যালডিহাইড দেয় না। নরমাল অ্যালডিহাইড দেয় না, তার কিন্তু নরমাল অ্যালডিহাইডের স্ট্রাকচার একটাই, কাজে সেই একটাই রোটেশন দেয়। এখন গ্লুকোজ যে অনেকগুলো দেয়, তার কারণ হলো গ্লুকোজ তার স্ট্রাকচার বিভিন্ন যেমন যেখানে ফিক্সড হয় সেখানে একটা রোটেশন, আর ইনিশিয়ালি যে রোটেশন হয় সেইটা। দেখা গেছে অ্যাকুয়াস সলিউশন থেকে গ্লুকোজকে যদি ক্রিস্টালাইন ফর্মে আইসোলেট করা হয়, তারপরে যদি গ্লুকোজের সলিউশন তৈরি করা হয়, তাহলে দেন সলিউশনের স্পেসিফিক রোটেশন হলো
প্লাস 112 ডিগ্রি। ভালো করে খেয়াল করো, অ্যাকোয়াস সলিউশন থেকে গ্লুকোজকে যদি ক্রিস্টালাইন ফর্মে আইসোলেট করা হয়, তারপরে এই যে ক্রিস্টালাইন যেটা পাইলাম, এখন এই ক্রিস্টালাইন গ্লুকোজকে নিয়ে আবার যদি সলিউশন করা হয়, তাহলে দেন এন্ড দেন তার স্পেসিফিক রোটেশন পাবো 112 ডিগ্রি। তারপরে টাইম টু টাইম চেঞ্জ হয় সেটা প্লাস 52.7 ডিগ্রিতে আসে, ফিক্সড হবে। আবার এটা যদি বাদ দাও, এখন গ্লুকোজকে ক্রিস্টালাইন ফর্মে আইসোলেট করা হয়েছে গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সলিউশন থেকে, মানে গ্লুকোজ গ্লেসিয়াল অ্যাসিটিক অ্যাসিড সলিউশনে করা হয়েছিল, তারপর সেখান থেকে গ্লুকোজকে আইসোলেট করা হয়েছে ক্রিস্টালাইন ফর্মে। এখন এই গ্লুকোজকে নিয়ে সলিউশন যদি আবার করা হয়, তাহলে তার দেন এন্ড দেন স্পেসিফিক রোটেশন হলো প্লাস 18.7 ডিগ্রি। সময়ের সাথে সাথে চেঞ্জ হয়, সেটি একটা জায়গায় ফিক্সড হয়, সেটা হলো প্লাস 50.7 ডিগ্রি। সায়েন্টিস্টরা এটা অবজার্ভ করছেন যে এইটা এই ক্রিস্টালাইন ফর্মে এখান থেকে আসলো, তার স্পেসিফিক রোটেশন এইটা কিন্তু চেঞ্জ হয়, এখানে যায়, কমে কমে এখানে যায়। আবার গ্লিসারল অ্যাসিটিক থেকে ক্রিস্টালাইন ফর্মে গ্লুকোজ আইসোলেট করার পর তার সলিউশন তৈরি করলে প্রথমে স্পেসিফিক রোটেশন তার বাড়তে বাড়তে এই জায়গায় ফিক্সড হয়। তখন তারা পরবর্তীতে আরো এক্সপেরিমেন্ট করে দেখছেন যে এখানে দুইটারই একটা কম্বিনেশন থাকে। আর প্রথমে এটা নেওয়া হয়, এটা আসলে আলফা ডি ফর্মে আসে, আর এটা যখন নেওয়া হয়েছিল তখন যেটা বেটা ডি ফর্মে। আর চেঞ্জ হইতে হইতে এটা যে আসে, এটা কম্বিনেশন অফ দিস টু, আলফা ডি ফর্ম বেটা ডি ফর্ম। তার মানে রিং যখন এটা যখন সম্পূর্ণটা সলিউশনে যায় এই ফর্মে থাকে, তখন রিংটা প্রথমে কিছু অংশে ভেঙে যায়, আবার নতুন করে রিং তৈরি হয়। তৈরি হওয়ার সময় আলফা ডি হইতে পারে, বেটা ডি হইতে পারে, কাজে এখানে আলফা ডি বেটা ডি মিক্সার হয়। আবার যদি এটা নেই, প্রথমে সবগুলি বেটা ডি ফর্মে থাকে, তারপরে রিং ভেঙে যায়, রিং আবার তৈরি হয় আবার তৈরি হওয়ার সময় এটা বেটা ডি ফর্মেও আসে, আলফা ডি ফর্মেও থাকে। ফাইনালি এখানে আলফা ডি বেটা ডি একটি নির্দিষ্ট ইকুইলিব্রাম মানে মেনটেন করে তারা, যেখানে এখান থেকে নিলেও যে ইকুইলিব্রাম আসে, এখান থেকে নিলেও একটি ইকুইলিব্রাম আসে, এবং সেটি হলো প্লাস 52.7। যদি গ্লুকোজের রোটেশন একটাই হতো, তাহলে বলতাম যে তার স্ট্রাকচার এই পরিবর্তন হতো না, শুধু ডিগ্লুকোজ হইতো, শুধু ডিগ্লুকোজ হইতো। যদি এটা ডিগ্লুকোজ থাকতো, তাহলে ডিগ্লুকোজ সবগুলো ডিগ্লুকোজ, তার স্পেসিফিক রোটেশন একই রকম থাকতো। যেহেতু রোটেশনে চেঞ্জ আসতেছে, এই রোটেশনে চেঞ্জ এটা স্ট্রাকচারে চেঞ্জ আসার কারণে হয়, সেই জন্য এখানে দুই রকমের স্ট্রাকচার চিন্তা করা হচ্ছে। এবং দুই রকমের স্ট্রাকচার তখনই সম্ভব যখন কার্বন 1 সেটিও এই রোটেশনে পার্টিসিপেট করবে, তার মানে কার্বন 1 ও রিং ফর্মে থাকবে। এখান থেকে সায়েন্টিস্টরা বলতে কার্বন 1 সেখানে রিং ফর্মে থাকে, এবং রিং ফর্মে থাকার কারণে সেখানে আলফা বেটা ডেভেলপ করে, এবং আলফা বেটা ডেভেলপটা আলফার জন্য এক ধরনের রোটেশন, বেটার জন্য আরেক ধরনের রোটেশন। মানে চেঞ্জিং রোটেশনটা শুধুমাত্র সম্ভব যে তার স্ট্রাকচারে ভিন্নতা আছে, শুধুমাত্র ডি ফর্মে না, এটি আলফা ডি অথবা বেটা ডি ফর্মে। এটা আমি দ্রুত বললাম, এই পারমিট করেছি, আমরা প্রমাণ করবো, শিখবো। আমি যেটা বলেছি সেটা হলো যে মুদ্রা কথায় যদি শুধুমাত্র ডি স্ট্রাকচার থাকতো, ডি, তাহলে সব ক্ষেত্রে ডি, তখন তার আর মিউটা রোটেশন থাকতো না, একটা ফিক্সড রোটেশন থাকতো, সেটা যে কোনো একটা হইতে পারতো, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। কিন্তু যেহেতু এখানে রোটেশনে চেঞ্জিং হচ্ছে, কাজে তার স্ট্রাকচারে চেঞ্জ আসতেছে। তো এখন চেঞ্জ আসার কার্বন 2, 3, 4, 5, 6 এ কোনো পসিবিলিটি নাই। তার স্ট্রাকচারে চেঞ্জ আসলে কার্বন 1 এ চেঞ্জ আসবে। তো কার্বন 1 এর চেঞ্জ শুধুমাত্র যখন রিং ফর্মে যায় তখনই সম্ভব। কাজে তার যেহেতু মিউটা রোটেশন দিচ্ছে, কাজে তার স্ট্রাকচারে চেঞ্জ আসছে, কাজে তার কার্বন 1 এর স্ট্রাকচারে পরিবর্তন আছে। এই পোলারিমিটার স্পেসিফিক রোটেশন তোমরা দেখবা অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড, এটা তোমরা জানো যে এটা যদি আলোর সোর্স হয়, তাহলে আলোর পথে যদি অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড এটা পোলারিমিটার যদি রেখে দেওয়া হয়, তাহলে লাইটের যে ডিরেকশন সেটি চেঞ্জ হয়ে যায়। যদি চেঞ্জ হয়ে যায় তাহলে সেটাকে বলবো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। আর যদি একই রকম থাকে তাহলে বলবো ইনঅ্যাক্টিভ। তো এখানেই পোলারিমিটারে যদি সলিউশন রেখে দিয়ে যদি দেখি, চোখ দিয়ে যদি দেখি এখানে যে আমি আলোটা দেখতে পাচ্ছি, তাহলে এটি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। আর যদি দেখি যে আলোটা দেখতে পাচ্ছি না, যে কোনো একদিকে এটা রোটেট করছে, তাহলে সেটাকে বলো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড। এখন যেদিকে রোটেট করে, যদি এদিকে ক্লকওয়াইজ রোটেট করে তাহলে এটাকে বলো ডেক্সট্রো রোটাটরি, আর যদি এদিকে রোটেট করে তাহলে সেটাকে বলবো লেভো রোটাটরি।
এটি আগের ক্লাসে তোমরা পড়ছো, হয় ফার্স্ট সেমিস্টারে নাহলে ইন্টারমিডিয়েটে তোমরা পড়ছো অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ড কাকে বলে। বিষয়টা এটা হলো স্পেসিফিক রোটেশন, এটা মাপার একটা ফর্মুলা এখানে আছে, আলফা ল্যামডা টি and alpha into L into C. C concentration, L length, আর এটা হলো স্পেসিফিক রোটেশন, আর এটা হলো অবজার্ভড রোটেশন। হ্যাঁ, আমরা দুইটা প্রমাণ জানলাম, একটা হলো শিপস রিয়েজেন্টের কালার গ্লুকোজ ফিরে দিতে পারে না, আরেকটা বললাম যে এটা মিউটার রোটেশন দেয়, কারণেই আমরা বলতেছি গ্লুকোজ রিং ফর্মে এক্সিস্ট করে। এখানে আরেকটা প্রমাণ, পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি, এটা ফাইন্ডিংস, গ্লুকোজ পেন্টাএসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি। তাহলে কি হয়েছে? এখন আসো গ্লুকোজ পেন্টাএসিটেটের স্ট্রাকচার ফর্মুলা লেখো, তার স্ট্রাকচারে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি আছে কিনা আছে সেটি। The glucose pentacetate does not have reducing property. This indicates that it does not contain free aldehyde group. আমরা গ্লুকোজ পেন্টাসিটেটের ফর্মুলা লিখি, গ্লুকোজ পেন্টাসিটেট লেখা যায় না এভাবে, 2 নম্বর কার্বনের অ্যাসিটেট, 3 নম্বর অ্যাসিটেট, 4 5 এটা এভাবে তো লেখা যায়, 5টা অ্যাসিটেট গ্রুপ আছে, তাহলে গ্লুকোজ পেন্টাসিটেট, এটাও গ্লুকোজ পেন্টাসিটেট, এই যে এখানে অ্যাসিটেট থাকতে পারে এইভাবে। এখন দেখো গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার যদি এইরকম হয়, দুটাই বোথ দ্য টু স্ট্রাকচার আর অফ গ্লুকোজ পেন্টাসিটেট, কিন্তু এটা যদি গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার হয় তাহলে এখানে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি, তাহলে তো রিডিউসিং প্রপার্টি আছে, কিন্তু বলতেছে গ্লুকোজ পেন্টাসিটেট ডাজ নট হ্যাভ রিডিউসিং প্রপার্টি, এবং এটা ইন্ডিকেট করে যে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি নেই। তাহলে এটা যদি গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার হয় তাহলে তো অ্যালডিহাইড গ্রুপ ফ্রি, তার রিডিউসিং প্রপার্টি তো আছে, কিন্তু বলতেছে নাই, রিডিউসিং প্রপার্টি নাই, গ্লুকোজ পেন্টাসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, যেহেতু নাই কাজে এটা তার স্ট্রাকচার না, এটা নাই। তার এরকম স্ট্রাকচার হলে তার রিডিউসিং প্রপার্টি থাকতো, কাজে গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার এরকম না, মানে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি না। এটা যদি গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার হয় তাহলে গ্লুকোজ পেন্টাসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, ঠিক আছে, নাই, এই যে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি নাই, তার মানে দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ পেন্টাসিটেট, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ গ্লুকোজ পেন্টাসিটেট, ঠিক আছে। তার মানে গ্লুকোজ পেন্টাসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, এটা অ্যালডিহাইড গ্রুপ ফ্রি নেই। প্রমাণটা করব এইভাবে যে গ্লুকোজ পেন্টাসিটেটের স্ট্রাকচার লিখব, দুইভাবে লেখা যায়, রিং ফর্মে লেখা যায়, ওপেন ফর্মে লেখা যায়। তো ওপেন ফর্মে লিখলে স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু রিডিউসিং প্রপার্টি তো থাকবে ওপেন ফর্মে থাকলে, কিন্তু গ্লুকোজ পেন্টাসিটেটের রিডিউসিং প্রপার্টি নাই, তার মানে এটা ওপেন ফর্মে নাই। তাহলে এই ফর্মে থাকলে অ্যালডিহাইড গ্রুপ ফ্রি না, রিং ফর্মে আছে, তার মানে গ্লুকোজ পেন্টাসিটেট, এবং প্রমাণ করছে যে এর অ্যালডিহাইড গ্রুপ ফ্রি না, তাহলে এই ফর্মে আছে। Glucose reacts with one molecule of methanol in presence of HCl to give acetal, while aldehydes give hemiacetal. এটা কি প্রমাণ করে? এখানে তোমরা খাতায় উঠাই নিছো, দেখো অ্যালডিহাইড ওয়ান মলিকুল অ্যালকোহল, তাহলে হেমিয়াসিটাল, তার মানে বাই রিঅ্যাক্টিং উইথ ওয়ান মলিকুল অ্যালকোহল aldehyde forms hemiacetal, then hemiacetal reacts another molecule of alcohol to form acetal, তার মানে aldehyde needs 2 molecule of alcohol to form acetal. Likewise, ketone needs 2 molecule of alcohol to form ketone. What happens in case of glucose? Glucose এর ক্ষেত্রে কি ঘটে দেখো, glucose by reacting with 1 molecule of alcohol form acetal. তাহলে নরমাল অ্যালডিহাইডের লাগতেছে 2 মলিকুল, কিন্তু গ্লুকোজের লাগতেছে 1 মলিকুল, 1 মলিকুলের রিঅ্যাক্ট করে অ্যাসিটাল, কিন্তু নরমাল অ্যালডিহাইড 1 মলিকুলের সাথে রিঅ্যাকশন করে প্রথমে হেমিয়াসিটাল তারপরে অ্যাসিটাল, তার মানে হেমিয়াসিটাল রিকোয়ার্স 1 মলিকুল টু ফর্ম অ্যাসিটাল। তো গ্লুকোজের যদি 1 মলিকুলে অ্যাসিটাল তৈরি করে তাহলে গ্লুকোজ এক্সিস্ট ইন হেমিয়াসিটাল ফর্ম, সো গ্লুকোজ এক্সিস্ট ইন হেমিয়াসিটাল ফর্ম। আর সায়েন্টিস্টরা এটা প্রমাণ করছে যে হেমিয়াসিটাল ফর্ম can only be explained by the bridge between carbon 1 and carbon 5. তো কার্বন 1 এবং কার্বন 5 এর যদি মধ্যে যদি ব্রিজ তৈরি হয় তাহলে সেটা রিং ফর্ম হয়। তাহলে এখানে প্রমাণ করছে যে গ্লুকোজ যেহেতু 1 মলিকুল লাগে অ্যাসিটাল তৈরি করতে, তাহলে গ্লুকোজ অলরেডি এক্সিস্ট ইন হেমিয়াসিটাল ফর্ম।
গ্লুকোজ অলরেডি এক্সিস্টিং হেমিস্টাল ফর্ম। এখন বিষয়টা হলো এটা প্রমাণিত যে হেমিস্টাল ফর্ম মানে সেখানে কার্বন 1 কার্বন 5 এর মধ্যে ব্রিজ থাকবে। তো কার্বন 1 কার্বন 5 এর মধ্যে ব্রিজ থাকে, দ্যাট মিন্স রিং আছে, তার মানে গ্লুকোজ রিং ফর্মে আছে। ওকে, তাহলে আমরা প্রমাণ কয়টা করলাম যে গ্লুকোজ যে রিং ফর্মে থাকে তার প্রমাণ কয়টা? প্রথম প্রমাণ যে শিপস রিয়াজেন্টের কালার গ্লুকোজ ফিরে দিতে পারে না, কিন্তু নরমাল অ্যালডিহাইড ফিরে দিতে পারে। এখান থেকে বুঝলাম যে নরমাল অ্যালডিহাইডের মতো গ্লুকোজের অ্যালডিহাইড গ্রুপ নাই, মানে ফ্রি নাই, মানে রিং ফর্মে আছে। দ্বিতীয়টা কি পারলাম যে এটা মিউচুয়াল রোটেশন দেয়। তো নরমাল অ্যালডিহাইডের যদি ওপেন চেন ফর্মের মতো শুধুমাত্র ডিগ্লুকোজ হতো তাহলে এটার স্পেসিফিক রোটেশন একটাই হইতো, কিন্তু রোটেশন টাইম টু টাইম চেঞ্জ হচ্ছে, কাজেই এর স্ট্রাকচার একটা না একাধিক। এই একাধিক স্ট্রাকচার কেবলমাত্র আলফা বিটা লিখেই প্রকাশ করা যায়, কাজেই এটি শুধু ডি ফর্মে না, এটি আলফা বিটা ফর্মে থাকে। এবং আলফা বিটা ফর্মে থাকলেই বলা যাবে যে আলফা কখন হয়, যখন রিং হয়, বিটা কখন হয়, রিং হয়, তার মানে গ্লুকোজ রিং ফর্মে থাকে। এর মধ্যে কোনটা রিং ফর্মে থাকে? ভেরি সিম্পল অ্যান্সার, জাস্ট হোস্টকে তোমরা